যদি আমার মায়ের কাছে পৌঁছানোর পথ এটাই হয়, তাহলে আমি ওই রাক্ষসকে ভয় পাব না। অনেকক্ষণ খোঁজার পর শান্তনু জঙ্গলের মাঝখানে একটি পুকুর দেখতে পেল। পুকুরের পানি ছিল রক্তের মতো লাল। সাহস নিয়ে শান্তনু পুকুরের ধারে এগিয়ে গেল। সে কমণ্ডল বের করল আর পানি ভরতে শুরু করতেই হঠাৎ পুকুরের ভিতর থেকে এক বিশাল দেহী ভয়ঙ্কর দানব বের হয়ে আসলো। তোর এত বড় সাহস যে তুই আমার পুকুরের জল নিতে এসেছিস? তুই কি জানিস না এই পুকুরের রং লাল কেন? আমি ভয় পাই না। কারণ আমি এখানে শত শত মানুষকে হত্যা করেছি। তাদের রক্তেই এই পুকুর লাল হয়ে গেছে। এবার তোর পালা। রাক্ষস ক্রোধে কাঁপতে কাঁপতে শান্তনুর ওপর ভয়ঙ্কর আঘাত করল, কিন্তু শান্তনু এক চুলও নড়ল না। তার মুখে না ছিল ভয়, না ছিল আতঙ্ক। রাক্ষস আবার ঝাঁপিয়ে পড়ল, কিন্তু ঠিক তখনই তার শরীর জ্বলতে শুরু করল। কয়েক মুহূর্তের মধ্যে সে আগুনে পুড়ে ছাই হয়ে গেল। ঠিক সেই সময় রঙিন আলোর ঝলকে তপস্বী দেবত্বময় রূপে প্রকাশ পেলেন। তুমি লাল পুকুরের জল অর্জন করেছ, আর এটা কোনো সাধারণ জল নয়। এই জল দিয়ে যে কোনো কালো জাদু বা অভিশাপ ভাঙা যায়। চলো, এবার তোমাকে সত্যের সামনে নিয়ে যাই। তপস্বী শান্তনুকে জঙ্গলের এক গভীর নির্জন কোণে নিয়ে গেল। সেখানে এক অত্যন্ত দুর্বল সাদা হরিণী আর একটি সোনালী হরিণ পাশাপাশি বসেছিল। এরাই হলো রানী অমরাবতী এবং রাজা অভয় সিংহ, তোমার আসল মা বাবা। কি? এরা আমার বাবা মা? লাল পুকুরের জল এদের পান করাও। শান্তনু লাল পুকুরের জলের এক অংশ সাদা হরিণীকে আর অন্য অংশ সোনালী হরিণকে পান করালো। পরের মুহূর্তেই সাদা হরিণী আর সোনালী হরিণ রঙিন আলোর ঝলকে মিলিয়ে গেল। তাদের জায়গায় দাঁড়িয়ে রইলেন এক রানী আর এক রাজা। আমরা কালো জাদুর অভিশাপ থেকে মুক্তি পেয়েছি, আর সেটাও আমাদের নিজের সন্তানের হাত ধরে। তার মানে তুমিই আমাদের ছেলে? আমি তোমাকে সাদা হরিণীর রূপে জন্ম দিয়েছিলাম। শান্তনুর চোখ দিয়েও জল গড়িয়ে পড়ল। সে রানীর দিকে তাকাল, তারপর রাজা অভয় সিংহের দিকে ফিরে বলল, পিতাজি, এসব কি? আপনারা সাদা হরিণী আর সোনালী হরিণ হলেন কিভাবে? এসবের পেছনে দায়ী আমাদের মন্ত্রী কালিদাস। মন্ত্রী কালিদাস? হ্যাঁ, সে আমাদের শিকারের অজুহাতে জঙ্গলে ডেকে এনেছিল। তারপর এক জাদুকরি ফল খাইয়ে আমাদের সাদা হরিণী আর সোনালী হরিণে পরিণত করে দেয়। সে বলেছিল, এখন তোমরা সারা জীবন এই জঙ্গলে ঘুরে বেড়াবে, আর আমি রাজ্য শাসন করব। তখন আমি গর্ভবতী ছিলাম। আমরা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলাম। কিছুদিন পর এই তপস্বী মহারাজের সঙ্গে আমাদের দেখা হয়। আমি কাঁদতে কাঁদতে সব ঘটনা তাকে বলি। তখন আমি বলেছিলাম, তোমার গর্ভে যে সন্তান আছে সে মানুষ হিসেবেই জন্ম নেবে, আর সেই সন্তানই তোমাদের এই অভিশাপ থেকে মুক্ত করবে। কিন্তু আমরা তো সাদা হরিণী আর সোনালী হরিণের রূপে তোমাকে মানুষ করতে পারতাম না। তখন তপস্বী মহারাজ আমাদের কিছু সময়ের জন্য বিশেষ শক্তি দেন। সেই শক্তির সাহায্যে আমরা জঙ্গল ছেড়ে এক গ্রামের সীমান্তে পৌঁছাই। সেখানেই এক গরিব কাঠুরের সঙ্গে আমাদের দেখা হয়। তার বাড়িতেই আমি তোমাকে জন্ম দিই। তারপর সেখান থেকে অদৃশ্য হয়ে যাই। সেদিন থেকে আমরা অপেক্ষা করছিলাম, আর আজ অবশেষে সেই শুভ মুহূর্ত এসে গেছে। এখন সব রহস্যের পর্দা সরে গেছে। রাজন, এবার নিজের রাজ্য ফিরে নিন। মন্ত্রী কালিদাসের শাসনে প্রজারা কষ্টে আছে। তারা এখনও তাদের সত্যিকারের রাজার অপেক্ষায় রয়েছে। আপনাকে দেখা মাত্রই সৈন্যরা আপনার পাশে দাঁড়াবে। যান। ঠিক আছে তাপসী মহারাজ,
আমরা এখনই আমাদের রাজ্যে ফিরে যাচ্ছি, আর এবার আমরা আমাদের ছেলেকেও সঙ্গে করে নিয়ে যাব। চলো পুত্র আমার। না পিতাজি, আমি এখন যেতে পারবো না। আমার এখনো একটা কাজ বাকি আছে। আমাকে আমার পালিত পিতার খুনিদের শাস্তি দিতে হবে। কি বলো পুত্র আমার, তোমার পালিত পিতার কি হয়েছে? আমাদেরকে পুরো ঘটনা খুলে বলো। এটা আরও অনেক আগের কথা। আমার বয়স ছিল তখন 10। আকাশে কালো মেঘ জমেছিল। প্রচণ্ড রোদের মধ্যে কিষণলাল তার 10 বছরের ছেলে শান্তনুকে সঙ্গে নিয়ে ঠাকুর রঘুবীর সিংহের ক্ষেতে লাঙল চালাচ্ছিল। হঠাৎ তীব্র রোদের কারণে শান্তনু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। আরে শান্তনু, শান্তনু, চোখ খোল বাবা, কি হলো তোর? ঠিক তখনই সেখানে এসে পৌঁছাল ঠাকুর রঘুবীর সিং। ওহো হো, বাহ বাহ! এ কি কিষাণলাল, এতক্ষণে তো পুরো ক্ষেত চাষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তুমি তো আরামে বসে আছো। কি বলছেন ঠাকুর? আপনি দেখতে পাচ্ছেন না আমার ছেলে অজ্ঞান হয়ে গেছে? অজ্ঞান নয়, আরামে ঘুমাচ্ছে। ঠাকুর, এই কড়া রোদে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকাও কঠিন, আর আপনি আমার ছেলের উপর দোষ চাপাচ্ছেন। সে অজ্ঞান হয়েছে ঠাকুর, অজ্ঞান হয়েছে। এটা কি আপনার বুঝতে কষ্ট হচ্ছে? এই কথা বলে কিষাণলাল আবার তার ছেলে শান্তনুকে জাগানোর চেষ্টা করতে লাগল। বাবা শান্তনু, চোখ খোল, আরে চোখ খোল বাবা। অবশেষে শান্তনু ধীরে ধীরে চোখ খুলল। বাবা, আমার খুব তৃষ্ণা পেয়েছে। হ্যাঁ বাবা, আমি এখনই তোর জন্য পানি নিয়ে আসছি। কিষণলাল একটুটুকু বলতেই ঠাকুর রঘুবীর সিং জোরে লাথি মারল তার মুখে। এই দাঁড়া, পানি আনতে যাবে? তাহলে লাঙলটা কি তোর বাপ চালাবে? কাজের না, শুধু খাওয়ার ধান্দা। আর এই তোর ছেলে, কাল থেকে এই কালো ছেলেকে আর খেতে আনবি না, তোকে একাই কাজ করতে হবে। এবার একে নিয়ে যা। এই কথা বলে ঠাকুর রঘুবীর সিংহ অহংকার ভরে সেখান থেকে চলে গেল। কিষণলাল অসহায় চোখে তার ছেলের দিকে তাকিয়ে কাঁদতে লাগল। শান্তনুর গায়ের রং ছিল কালো। সন্ধ্যায় কিষণলাল তার ছেলেকে নিয়ে বাড়ি ফিরল। তাদের মুখের আঘাত দেখে কিষণলালের স্ত্রী মালতী ব্যথায় কেঁদে উঠল। হায় রাম, তোমাদের মুখে এই আঘাতগুলো কিভাবে লাগলো? দেখে তো মনে হচ্ছে কেউ খুব নিষ্ঠুরভাবে তোমাদের মেরেছে। কিষণলাল কাঁদতে কাঁদতে তার স্ত্রীকে পুরো ঘটনা বলতে শুরু করল। জানি না ভগবান আমাদের কি পরীক্ষা নিচ্ছেন। যখন শান্তনু তোমার গর্ভে ছিল, তখন আমি ঠাকুর রঘুবীর সিংয়ের কাছ থেকে কিছু ঋণ নিয়েছিলাম, কিন্তু আমি সেই ঋণ শোধ করতে পারিনি। তার বদলে ঠাকুর আমার পুরো জমি দখল করে নিয়েছে এবং আমাকে আমার নিজের জমিতেই মজুরের মতো কাজ করাচ্ছে। নিজের জমিতে এই কড়া রোদের মধ্যে লাঙল চালাতে চালাতে আমার 10 বছর কেটে গেছে। তাহলে আপনি ঠাকুর রঘুবীর সিংহের কাছে নিজের জমি ফেরত চান না কেন? আরে মালতী, তোমার কি মনে হয় আমি ঠাকুরকে এসব বলিনি? আমি যখনই নিজের জমি ফেরত চাই, তখনই সে এত সুদের হিসাব বলে যে আমি 7 জন্মেও তা শোধ করতে পারবো না। তাহলে কি আপনি সারা জীবন নিজের জমিতেই চাকরের মতো কাজ করে যাবেন আর এভাবেই অপমান সহ্য করবেন? ঘরেও তো খাবার শেষ হয়ে গেছে। আপনার কি মনে আছে ঠাকুর রঘুবীর সিংহ এই মাসে আপনাকে 1 টাকাও দেয়নি? আমি কালই গ্রামের সরপঞ্চ মহিপালের সঙ্গে এই ব্যাপারে কথা বলবো। পরের দিন কিষণলাল সরপঞ্চ মহিপালের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল। দেখো কিষণলাল, আমি ঠাকুর রঘুবীর সিংয়ের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিতে পারবো না, কারণ ঠাকুরের সঙ্গে মহারাজার খুব ভালো সম্পর্ক আছে। তবে আমি একবার তার সঙ্গে কথা বলে দেখব। আমি কয়েকদিনের জন্য অন্য রাজ্যে যাচ্ছি, সেখান থেকে ফিরে এসে আমি এই ব্যাপারে তার সঙ্গে কথা বলবো। ঠিক আছে, তুমি চিন্তা করো না। সরপঞ্চ মহিপালের কথা শুনে কিষণলাল নিজের বাড়িতে ফিরে গেল। আর সরপঞ্চ মহিপাল জঙ্গলের রাস্তা ধরে অন্য রাজ্যের দিকে রওনা দিল। সরপঞ্চ মহিপাল ঘন জঙ্গলের মধ্যে পৌঁছাতেই হঠাৎ তার নজর পড়ল এক বৃদ্ধা মহিলার ওপর, যার ওপর একটি বড় গাছ পড়েছিল। আরে, তোমার উপরে এই গাছটা কিভাবে পড়ল? আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম,
তখন হঠাৎ প্রবল ঝড় শুরু হয়। গাছটাও আগেই পুরো শুকিয়ে গিয়েছিল, তাই সেটা আমার ওপর পড়ে যায়। আমি তো বুড়ো হয়ে গেছি, আমার মধ্যে এত শক্তি নেই যে নিজের হাতে গাছটা সরাতে পারি। তুমি আমাকে একটু সাহায্য করো। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি এখনই তোমাকে এই গাছের নিচ থেকে বের করছি। সরপঞ্চ মহিপাল বৃদ্ধা মহিলাকে গাছের নিচ থেকে বের করার জন্য নিচু হতেই হঠাৎ তার নজর পড়ল বৃদ্ধার হাতের দিকে। বৃদ্ধার হাতে থাকা এক অপূর্ব ঐশ্বরিক মণি নীল রঙের আলো ছড়িয়ে ঝলমল করছিল। আরে, তোমার হাতে থাকা এই ঐশ্বরিক মণিটা তো খুবই সুন্দর। এই কথা শুনে বৃদ্ধা সাধ্বী কমলা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, এটা আমার ঐশ্বরিক মণি। মণিটা দেখে সরপঞ্চ মহিপালের লোভ জেগে উঠল। সে সঙ্গে সঙ্গে বৃদ্ধার হাত থেকে মণিটা ছিনিয়ে নিয়ে নিজের গ্রামের দিকে দৌড়ে পালাল। নিজের বাড়িতে ঢুকে সে সেই ঝলমলে মণিটার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকতে লাগল। হ্যাঁ হ্যাঁ, এই ঐশ্বরিক মণিটা তো সত্যিই অসাধারণ সুন্দর। ঠিক তখনই সেখানে এসে পৌঁছাল ঠাকুর রঘুবীর সিংহ। তাকে দেখে সরপঞ্চ মহিপাল তাড়াতাড়ি মণিটা লুকিয়ে ফেলল। কিন্তু ঠাকুর রঘুবীর সিংহ ইতিমধ্যেই মণিটা দেখে ফেলেছিল। আরে সরপঞ্চ, এই ঐশ্বরিক মণিটা আমার থেকে লুকানোর কোনো দরকার নেই। আমার তো মহারাজার সঙ্গে উঠা বসা আছে। আমি চাইলে তার কাছ থেকে এমন অনেক ঐশ্বরিক মণি নিয়ে আসতে পারি, বুঝেছ? না না ঠাকুর, তুমি ভুল বুঝছ। আমি তো তোমার কাছেই আসতে যাচ্ছিলাম। আমার কাছে? কিন্তু কেন? আসলে আজ কিষণলাল আমার কাছে এসেছিল। সে চাইছিল আমি যেন তোমার সঙ্গে তার জমির ব্যাপারে কথা বলি। কিষণলাল এখন তার জমিটা ফেরত নিতে চায়। তাহলে তাকে অনেক বড় সুদ দিতে হবে, যা সে 7 জন্মেও শোধ করতে পারবে না। বড় এসেছে জমি ফেরত নিতে। কথা বলে ঠাকুর রঘুবীর সিং সরপঞ্চ মহিপালের বাড়ি থেকে বেরিয়ে গেল। কিছু দূরে গিয়ে সে নিজের মনে বলতে লাগল, এই ঐশ্বরিক মণিটা তো আমার লোভ বাড়িয়ে দিয়েছে। যে কোনো মূল্যে আমি মণিটা চাই। হ্যাঁ, একটা কাজ করি, আমি মণিটা চুরি করে নেব আর দোষ চাপিয়ে দেব কিষণলালের ওপর। এতে এক ঢিলে 2 পাখি মারা যাবে। সরপঞ্চের ঐশ্বরিক মণিও আমার হবে, আবার গ্রামের লোকেরা কিষণলাল আর তার পরিবারকে গ্রাম থেকে তাড়িয়ে দেবে। তারপর কিষণলালের জমির ওপরও আমার পুরোপুরি দখল হয়ে যাবে। পরের দিন ঠাকুর রঘুবীর সিং খুব চালাকির সঙ্গে সরপঞ্চ মহিপালের বাড়ি থেকে ঐশ্বরিক মণিটা চুরি করে নিল। সরপঞ্চ মহিপাল যখন বাগিতে মণিটা খুঁজে পেল না, তখন সে রাগে ফুসফুসে বলতে লাগল, এ কি হয়ে গেল? ঠাকুর রঘুবীর সিংহের চোখ দেখেই আমার মনে হয়েছিল সে আমার ওই ঐশ্বরিক মণিটার উপর লোভ করেছে। এই ঠাকুর রঘুবীর সিংহই নিশ্চয়ই এটা করেছে। এ কথা বলে সরপঞ্চ মহিপাল রাগে ফুঁসতে ফুঁসতে ঠাকুর রঘুবীর সিংহের বাড়িতে গিয়ে বলল, ঠাকুর রঘুবীর সিংহ, তোমার কাছ থেকে আমি এমনটা কখনো আশা করিনি। কি হয়েছে সরপঞ্চ? তুমি এত রাগ করে আমার সঙ্গে কথা বলছো কেন? তুমি তো জানতেই আমার কাছে সেই ঐশ্বরিক মণি ছিল। আজ সকালে আমার বাড়ি থেকে কেউ সেটা চুরি করেছে, আর আমার সন্দেহ তুমিই সেই মণি চুরি করেছ। বাহ বাহ, আমি চুরি করেছি? সরপঞ্চ, তোমার মাথা ঠিক আছে তো? আমি তো তোমাকে তোমার বাড়িতেই বলেছিলাম, চাইলে আমি মহারাজার কাছ থেকে অনেক ঐশ্বরিক মণি আনতে পারি। দেখো সরপঞ্চ, আমার কথা বিশ্বাস করো। আমি যখন তোমার বাড়ি থেকে বেরোচ্ছিলাম, তখন আমি কিষাণলালকে তোমার বাড়ির আশেপাশে দেখেছিলাম। আমার তো সন্দেহ কিষাণলালই সেই ঐশ্বরিক মণিটা চুরি করেছে, কারণ পুরো গ্রামের মধ্যে সবচেয়ে গরিব তো সেই। হ্যাঁ, ঠিকই বলেছ ঠাকুর। হয়তো কিষাণলাল আমাদের কথা শুনে ফেলেছিল। সেই নিশ্চয়ই মণিটা চুরি করেছে। ওকে একদম ছেড়ে দেওয়া উচিত না। ওকে শিক্ষা দিতেই হবে। এমন কাজ এই গ্রামে বরদাস্ত করা হবে না। তারপর সরপঞ্চ মহিপাল ঠাকুর রঘুবীর সিং আর কয়েকজন গ্রামবাসীকে নিয়ে কিষাণলালের বাড়িতে ঢুকে পড়ল। এত মানুষকে একসঙ্গে দেখে কিষাণলাল ভয় পেয়ে বলল, কি হয়েছে সরপঞ্চজি? আপনি আর ঠাকুর এত রেগে আছেন কেন? আর গ্রামের লোকজন আমার বাড়িতে কেন এসেছে? ও কিষণলাল, সোজাসুজি বলে দে,
সেই ঐশ্বরিক মণিটা কোথায়? ঐশ্বরিক মণি? কোন ঐশ্বরিক মণি? আরে সেই মণি যেটা নীল রঙের আলো ছড়ায়। বল, কোথায় রেখেছিস? সরপঞ্জি, আমি কোনো ঐশ্বরিক মণির ব্যাপারে কিছুই জানি না। আপনি কোন মণির কথা বলছেন? ঠিক তখনই ঠাকুর রঘুবীর সিংহ গ্রামবাসীদের দিকে তাকিয়ে বলল, গ্রামবাসীরা, এভাবে কিছু স্বীকার করবে না। একে এমন মার দাও যেন সব সত্যি উগরে দেয়। মারো এই চোরটাকে। সব গ্রামের লোক নিষ্ঠুরভাবে কিশনলালকে মারতে শুরু করল। সেই ভয়ঙ্কর মার সহ্য করতে না পেরে কিশনলাল শেষ পর্যন্ত প্রাণ হারাল। মালতী আর শান্তনু ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। না না, আমার স্বামী। বাবা, বাবা, চোখ খোলো বাবা। না। তখন ঠাকুর রঘুবীর সিং গ্রামবাসীদের দিকে তাকিয়ে বলল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছ? এই মা ছেলেকে গ্রাম থেকে ধাক্কা মেরে বের করে দাও, আর কিশনলালের লাশটাকেও গ্রামের বাইরে ফেলে দাও। নিয়ে যাও এই চোরটাকে। মালতী আর শান্তনু চোখের জলে কিষানলালের শেষ কৃত্য সম্পন্ন করল। এরপর মা ছেলে চুপচাপ জঙ্গলের দিকে চলে গেল। অনেক দূর যাওয়ার পর তারা একটি গুহা দেখতে পেল। বাবা, তোমার বাবাকে তোমার চোখের সামনেই মেরে ফেলা হয়েছে। আমাদের ঘর, আমাদের গ্রামও আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এখন আর মানুষের সমাজে আমাদের থাকার কোনো জায়গা নেই। আজ থেকে আমরা এই জঙ্গলেই জীবন কাটাব। মালতী আর শান্তনু সেই জঙ্গলের গুহার ভেতর থাকতে শুরু করল। পরের দিন শান্তনু জঙ্গলের এক পুকুরের কাছে গেল। সে পুকুর থেকে অনেক মাছ ধরে গুহায় নিয়ে এলো। সেদিন থেকে মা ছেলে মাছ আর জঙ্গলের ফল খেয়েই দিন কাটাতে লাগল। এভাবেই সময় কেটে যেতে লাগল। দেখতে দেখতে আরও 10 বছর পেরিয়ে গেল। শান্তনু এখন যুবক হয়ে উঠেছে। একদিন শান্তনু জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল। হঠাৎ তার কানে এক বৃদ্ধা মহিলার কাতর চিৎকার ভেসে এলো। শান্তনু চারদিকে তাকাতে লাগল। তখন সে একটি ভাঙা শুকনো গাছ দেখতে পেল, যার নিচে এক বৃদ্ধা মহিলা চাপা পড়েছিল। শান্তনু দ্রুত বৃদ্ধার কাছে গিয়ে গাছটা সরিয়ে দিল। বৃদ্ধা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল। বহু বছর ধরে এই গাছটা আমার ওপর পড়ে আছে। শত শত মানুষ এই পথ দিয়ে গেছে, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি, বরং সবাই আমাকে ক্ষতি করেই চলে গেছে। ক্ষতি করেছে মানে? আর আপনি এত বছর ধরে একটা গাছের নিচে কিভাবে বেঁচে আছেন? আমি একজন মায়াবী নারী। আপাতত তোমার শুধু এইটুকুই জানা দরকার। অনেক বছর আগে এক লোক এই পথ দিয়ে গিয়েছিল এবং আমার ঐশ্বরিক মণিটা ছিনিয়ে নিয়ে পালিয়ে গিয়েছিল। সেই মণিটা ফিরে পাওয়া আমার জন্য খুবই জরুরি। এ কথা শুনে শান্তনুর মনে বহু বছর আগের সেই ভয়ঙ্কর ঘটনা ভেসে উঠল। তার মন তো আগেই প্রতিশোধের আগুনে জ্বলছিল। শান্তনু বৃদ্ধার দিকে তাকিয়ে বলল, সেই ঐশ্বরিক মণিটা কি নীল রঙের আলো ছড়াতো? এ কথা শুনে বৃদ্ধা সাধ্বী কমলা ভীষণ অবাক হয়ে গেল। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তারপর শান্তনু পুরো ঘটনাটা বৃদ্ধা সাধ্বী কমলাকে খুলে বলল। আমার মনে হয় আমাদের গ্রামের সরপঞ্চ মহিপালই তোমার সেই ঐশ্বরিক মণিটা চুরি করে নিয়ে গিয়েছিল, আর সেই মণির কারণেই আমার বাবাকে নিজের প্রাণ দিতে হয়েছে। আহা, এখন সব বুঝতে পারছি। বৃদ্ধা সাধ্বী কমলা শান্তনুর দিকে গভীরভাবে তাকিয়ে বলল, তোমার চোখে আমি প্রতিশোধের আগুন দেখতে পাচ্ছি। তুমি কি তোমার বাবার হত্যার আর ঠাকুর রঘুবীর সিংহের অত্যাচারের প্রতিশোধ নিতে চাও? হ্যাঁ, অবশ্যই চাই। আর আমি আমার মাকে সম্মানের সঙ্গে আবার নিজের গ্রামে ফিরিয়ে নিয়ে যেতে চাই।
সেখানে আমাদের অনেক অপমান করা হয়েছে। বৃদ্ধা সাধ্বী কমলা হঠাৎ নিজের চোখ বন্ধ করল। কিছুক্ষণ পরে চোখ খুলে শান্তনুকে বলল, আমার কাছে এখন কিছু মায়াবী শক্তি বাকি আছে। সেই শক্তির সাহায্যে আমি দেখতে পেয়েছি যে সরপঞ্চ মহিপালের কাছ থেকেই সেই ঐশ্বরিক মণিটা ঠাকুর রঘুবীর সিংহই চুরি করেছিল। আর সে তোমার বাবার ওপর মিথ্যা দোষ চাপিয়েছিল, কারণ সে তোমাদের জমিটা পুরোপুরি দখল করতে চেয়েছিল। আমি তোমাকে আরেকটি নকল ঐশ্বরিক মণি দেব। তোমাকে একজন ব্যবসায়ীর ছদ্মবেশে ঠাকুর রঘুবীর সিংহের কাছে যেতে হবে। তাকে বলতে হবে তোমার এই ঐশ্বরিক মণিটা জাদুকরি। এই মণির স্পর্শে যে কোনো জিনিসও ঐশ্বরিক মণিতে পরিণত হয়ে যাবে। আর সত্যিই তাই হবে, কিন্তু সেটা হবে শুধু চোখের ভ্রম। কিন্তু আমি যদি ব্যবসায়ীর বেশে গ্রামে যাই, তাহলে গ্রামের লোকজন তো আমাকে চিনে ফেলবে। আমি আমার জাদু শক্তি দিয়ে তোমাকে এক সুন্দর যুবকে পরিণত করে দেব, আর তুমি সব সময় এমন সুন্দরই থাকবে। এ কথা বলতেই বৃদ্ধা সাধ্বী কমলার চোখ থেকে উজ্জ্বল আলো বের হতে লাগল। মুহূর্তের মধ্যেই শান্তনু এক সুদর্শন যুবকে পরিণত হয়ে গেল। ঠিক তখনই শান্তনুর হাতে রঙিন আলো ছড়ানো এক ঐশ্বরিক মণি এসে উপস্থিত হল। এবার তুমি সেই ঠাকুর রঘুবীর সিংহের কাছে ব্যবসায়ী সেজে যাও। এই মণির লোভ দেখিয়ে তার কাছ থেকে আসল ঐশ্বরিক মণি আর তার সমস্ত সম্পত্তি ছিনিয়ে নাও। তারপর সেই মণিটা এনে আমাকে দিয়ে দিও। সেই মণিটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার জন্য সেই মণিটা এত জরুরি কেন? সময় এলে আমি সব তোমাকে জানিয়ে দেব। পরের দিন শান্তনু নিজের গ্রামে পৌঁছে গেল। গ্রামের সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকতে লাগল, কারণ শান্তনু এখন খুব সুন্দর হয়ে গেছে এবং তার পরনে ছিল অত্যন্ত দামি পোশাক। শান্তনু সোজা ঠাকুর রঘুবীর সিংহের প্রাসাদে ঢুকে পড়ল। কে তুমি? আমি একজন ব্যবসায়ী। আমি শুনেছি তোমার কাছে এমন এক ঐশ্বরিক মণি আছে যা নীল রঙের আলো ছড়ায়। এ কথা শুনে ঠাকুর রঘুবীর সিংহ পুরোপুরি চমকে উঠল। তুমি কি আজে বাজে কথা বলছো? এই ধরনের ঐশ্বরিক মণি তো 10 বছর আগে আমাদের গ্রামের সরপঞ্চের কাছে ছিল। সেটা কিষানলাল চুরি করেছিল, কিন্তু কোথায় লুকিয়েছে তা বলার আগেই সে মারা যায়। এটা মিথ্যা ঠাকুর। আমি সত্যিটা খুব ভালো করেই জানি, তবে কে কি করেছে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি সোজাসুজি কথা বলতে এসেছি। আমি একজন ব্যবসায়ী, আর তোমার সঙ্গে একটা চুক্তি করতে এসেছি। তোমার কাছে যেমন নীল রঙের আলো ছড়ানো এক ঐশ্বরিক মণি আছে, তেমনি আমার কাছেও এক আশ্চর্য ঐশ্বরিক মণি রয়েছে। এ কথা বলে শান্তনু নিজের পকেট থেকে সেই ঐশ্বরিক মণিটা বের করল। তারপর ঠাকুর রঘুবীর সিংহের বাড়িতে রাখা একটি পাত্রে সেটার স্পর্শ করাল। স্পর্শ করতেই সেই পাত্রটাও যেন ঐশ্বরিক মণির পাত্রে পরিণত হয়ে গেল। এটা দেখে ঠাকুর রঘুবীর সিংহের চোখ লোভে চকচক করে উঠল। বাহ বাহ, তোমার কাছে তো সত্যিই এক অসাধারণ ঐশ্বরিক মণি আছে। ঠিক আছে, বলো তুমি কি ধরনের চুক্তি করতে চাও? দেখো ঠাকুর, চুক্তিটা খুবই সহজ। আমি তোমাকে এই ঐশ্বরিক মণিটা দিতে রাজি আছি। বিনিময়ে তোমাকে তোমার নীল রঙের আলো ছড়ানো ঐশ্বরিক মণিটা আমাকে দিতে হবে, আর সঙ্গে তোমার এই প্রাসাদ আর যত জমি জমা আছে সব আমার নামে লিখে দিতে হবে। বলো, এই চুক্তি মেনে নেবে কি না? মেনে নেব না কেন? এমন লাভজনক চুক্তি কোনো বোকাই শুধু ফিরিয়ে দেবে। আচ্ছা, একটা কথা মনে রেখো, এই ব্যাপারটা গ্রামের কাউকে বলবে না। চিন্তা করবেন না, এটা শুধু আমাদের দুজনের মধ্যেই থাকবে। এ কথা বলে ঠাকুর রঘুবীর সিংহ নীল রঙের আলো ছড়ানো আসল ঐশ্বরিক মণিটা শান্তনুর হাতে তুলে দিল, আর নিজের সমস্ত জমি আর প্রাসাদ শান্তনুর নামে লিখে দিল। তারপর শান্তনু সেই নকল ঐশ্বরিক মণিটা ঠাকুরের হাতে দিল। ঠাকুর রঘুবীর সিংহের হাতে মণিটা আসতেই রঙিন আলো ঝলসে উঠল,
আর মুহূর্তের মধ্যেই মণিটা উধাও হয়ে গেল। এটা দেখি ঠাকুর রঘুবীর সিংহ ভীষণ রেগে উঠল। তুমি আমার সঙ্গে প্রতারণা করেছ। কোথায় গেল সেই ঐশ্বরিক মণি? আমাকে আমার মণি ফিরিয়ে দাও, আর আমার সমস্ত সম্পত্তিও ফেরত দাও। প্রতারক কোথাকার! আমি চিৎকার করে পুরো গ্রামের মানুষকে তোমার প্রতারণার কথা বলে দেব। বেঈমান, ধোঁকাবাজ! চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও, না হলে ধাক্কা মেরে তোমাকে বের করে দেব। যে প্রাসাদে দাঁড়িয়ে আছো সেটা আর তোমার নয়, এখন এটা আমার। এ কথা বলে শান্তনু ঠাকুর রঘুবীর সিংহকে ধাক্কা মেরে প্রাসাদ থেকে বের করে দিল। ঠাকুর রঘুবীর সিংহ চিৎকার করে পুরো গ্রামের মানুষকে জড়ো করল। সেই গ্রামবাসীদের মধ্যে সরপঞ্চ মহিপালও ছিল। ঠাকুর রঘুবীর সিংহ সবার সামনে পুরো ঘটনা বলতে শুরু করল। ঠিক তখনই শান্তনু গ্রামের লোকদের উদ্দেশ্যে বলল, গ্রামবাসীরা, ঠাকুর রঘুবীর সিং আমার বিরুদ্ধে অভিযোগ করছে যে আমি তার সঙ্গে প্রতারণা করেছি এবং তার নীল রঙের আলো ছড়ানো ঐশ্বরিক মণি ছিনিয়ে নিয়েছি। কিন্তু 10 বছর আগে আপনারাই তো কিষণলাল নামে এক মানুষকে সেই ঐশ্বরিক মণি চুরির অভিযোগে পিটিয়ে মেরে ফেলেছিলেন, আর সেই ঘটনার মধ্যে ঠাকুর রঘুবীর সিংও ছিল। যদি সেই মণি সত্যিই কিষণলালের কাছে থাকত, তাহলে আজ সেটা ঠাকুর রঘুবীর সিংয়ের কাছে এলো কি করে? এর মানে পরিষ্কার, তখন ঠাকুর রঘুবীর সিং মিথ্যা বলেছিল। সরপঞ্চ মহিপালের বাড়ি থেকে ঐশ্বরিক মণি কিষণলাল চুরি করেনি, বরং ঠাকুর রঘুবীর সিংই চুরি করেছিল। আর এই যে সেই আসল চোর। এই কথা শুনে ঠাকুর রঘুবীর সিং ভীষণ চমকে উঠল। সরপঞ্চ মহিপাল ঠাকুরের দিকে তাকিয়ে বলল, তার মানে ঐশ্বরিক মণিটা তুমিই চুরি করেছিলে ঠাকুর, আর আমরা তোমার কথায় বিশ্বাস করে সেই নিরীহ কিষাণলালকে পিটিয়ে মেরে ফেলেছিলাম, এমনকি তার পরিবারকে নিজেদের গ্রাম থেকেই তাড়িয়ে দিয়েছিলাম। হ্যাঁ সরপঞ্চজি, ঠিক তাই হয়েছিল। আর এখন কি দেখছেন, এই ঠাকুর রঘুবীর সিংকে এমন শাস্তি দিন যাতে সে আর কখনো কারোর সঙ্গে এমন প্রতারণা না করতে পারে। মারো ওকে। সব গ্রামবাসী মিলে ঠাকুর রঘুবীর সিংহকে নির্মমভাবে মারতে শুরু করল। শেষ পর্যন্ত সেই মার সহ্য করতে না পেরে ঠাকুর রঘুবীর সিংহ ছটপট করতে করতে মারা গেল। তারপর সরপঞ্চ মহিপাল শান্তনুর দিকে তাকিয়ে বলল, তুমি আসলে কে? আমাদের গ্রামের ব্যাপারে এত কিছু তুমি কিভাবে জানো? সরপঞ্চজি, আমি সেই কিষণলালের ছেলে, যাকে আপনারা এই গ্রাম থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছিলেন। এই কথা শুনে পুরো গ্রামের মানুষ অবাক হয়ে গেল। কিন্তু কিষণলালের ছেলে তো কালো ছিল। তখন শান্তনু সরপঞ্চ মহিপালকে শুরু থেকে পুরো ঘটনাটা খুলে বলল। সব কথা শুনে সরপঞ্চ মহিপালের মনে গভীর অনুশোচনা আর আত্মগ্লানি জন্ম নিল। হ্যাঁ, এসব কিছুর জন্য আমি দায়ী। আমি যদি সেই বৃদ্ধা মহিলার কাছ থেকে ঐশ্বরিক মণিটা ছিনিয়ে না আনতাম, তাহলে তোমার বাবার সঙ্গেও এমন ভয়ঙ্কর ঘটনা ঘটত না। এরপর শান্তনু তার মাকে সম্মানের সঙ্গে আবার নিজের গ্রামে ফিরিয়ে নিয়ে এলো। কিছুদিন পর শান্তনু আবার সেই বৃদ্ধা সাধ্বী কমলার কাছে গেল, যিনি তখনও আগের জায়গাতেই দাঁড়িয়েছিলেন। শান্তনু ঐশ্বরিক মণিটা বৃদ্ধার হাতে দিয়ে বলল, এবার বলুন, আপনি আসলে কে, আর আপনার রহস্যটাই বা কি? আমার সঙ্গে চলো। বৃদ্ধা সাধ্বী কমলা শান্তনুকে নিয়ে ঘন জঙ্গলের গভীরে চলে গেল। সেখানে এক সাধু গভীর তপস্যায় মগ্ন হয়ে বসেছিলেন। বৃদ্ধা সাধ্বী কমলা সেই সাধুর হাতে ঐশ্বরিক মণিটা তুলে দিয়ে বলল, এই নিন তপস্বী ঋষি নারায়ণ, আপনার অমূল্য ধন। তোমার আসতে অনেক বছর লেগে গেল, তবে কোনো সমস্যা নেই। তপস্বী ঋষি নারায়ণ এতটুকু বলতেই হঠাৎ রঙিন আলোর ঝলকানি ছড়িয়ে পড়ল, আর মুহূর্তের মধ্যেই সেই বৃদ্ধা মহিলা এক সুন্দরী যুবতীতে পরিণত হয়ে গেল। এ দৃশ্য দেখে শান্তনু অবাক হয়ে ঋষি নারায়ণের দিকে তাকিয়ে বলল, এ কি রহস্য, তপস্বী ঋষি নারায়ণ? আসলে এই মেয়েটি ছিল জঙ্গলের বানরাক্ষকের মেয়ে। একদিন সে জঙ্গলে ঘুরছিল। আমি বহু বছরের কঠোর তপস্যার মাধ্যমে আমার মায়াবী শক্তিকে এই ঐশ্বরিক মণিতে রূপান্তর করেছিলাম।
কিন্তু বানরাক্ষসের মেয়ে মজা করার জন্য সেই ঐশ্বরিক মণিটা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তাই আমি তাকে অভিশাপ দিই, আর সে এক বৃদ্ধা মহিলায় পরিণত হয়। বৃদ্ধা হওয়ার পর সে আমার সামনে অনেক কেঁদেছিল, ক্ষমা চেয়েছিল। তখন আমি তাকে বলেছিলাম, এই বৃদ্ধার রূপে ঐশ্বরিক মণিটা নিয়ে পুরো জঙ্গলের 7 বার চক্কর দিয়ে আমার কাছে ফিরে এসো। আর সেই 7 বার জঙ্গল ঘুরে আমার কাছে ফিরে আসতেই তার এতগুলো বছর লেগে গেল।